তুমি তো মাই হতে পারবে না। আমার একটা সন্তান চাই। তোমার সাথে আর সংসার করার তো কোনো মানে নেই। তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। কাগজটা হাতে পেয়েছিলাম ঠিক 2 মাস আগে। তারও 1 সপ্তাহ পর আমার জীবনটা এমনভাবে বদলে গেল, যেটা আমি স্বপ্নেও ভাবিনি। নতুন ডাক্তার আপা কিছু পরীক্ষা করতে দিয়েছিলেন, এমন কিছু পরীক্ষা যেগুলো আগে কখনো কেউ করার প্রয়োজনই মনে করেনি। ডায়াগনস্টিক সেন্টারের সামনে বসেছিলাম আমি। হাত দুটো ঠান্ডা হয়ে যাচ্ছিল, বুকের ভিতরটা কাঁপছিল অদ্ভুত এক অজানা আশঙ্কায়। রিপোর্টের খামটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এর ভিতরেই হয়তো লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য। তারপর ডাক্তার আপা রিপোর্টটা দেখে হঠাৎ মুচকি হেসে বললেন, অভিনন্দন সাদিয়া, তুমি মা হতে চলেছ। আমার নিঃশ্বাস যেন থমকে গেল। কিন্তু পরের কথাটা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। আর একটা না, 3টে বাচ্চার মা, 3 জন, একসঙ্গে 3 জন সন্তান। আমি কিছুক্ষণ ডাক্তার আপার দিকেই তাকিয়েছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন হারিয়ে গেছে। যে মানুষটা আমাকে বন্ধা বলে ছেড়ে দিয়েছিল, সে জানেও না যে আমি তার 3 সন্তানের মা হতে চলেছি। আমি তাকে ফোন করিনি, রাগে না, ঘৃণাতেও না, নিজেকে বাঁচানোর জন্য। শুনেছিলাম সে নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছে। গ্রামেরই এক সুন্দরী মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছে। সবাই বলাবলি করছিল কি সুন্দর জুটি। আমি আর কিছু জানতে চাইনি, কারণ তখন আমার পুরো পৃথিবী জুড়ে ছিল 3টে অনাগত প্রাণ। নতুন করে শুরু করেছিলাম জীবন। সেই শহর ছেড়ে চলে গিয়েছিলাম অন্য শহরে। একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছিলাম, একটা প্রতিষ্ঠানে চাকরি জুটিয়ে নিয়েছিলাম। এরপর শুরু হয়েছিল আমার আসল যুদ্ধ। সকালে অফিস, রাতে সন্তানদের দেখাশোনা। কখনো ঘুম ছাড়াই সকাল হয়েছে, কখনো অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে সারা রাত জেগে কাটিয়েছি। কখনো নিজের খাবারের কথা ভুলে গেছি, কিন্তু একবারও আফসোস হয়নি, কারণ ওরাই ছিল আমার বেঁচে থাকার কারণ। আমার 3টে সন্তান। আরহাম দারুণ স্বভাবের ছেলে, আরিয়ান দুষ্টুমির শেষ নেই যার, আর ছোট্ট আয়রা, যার একটা হাসি আমার দিনের সব ক্লান্তি মুছে দিত। সময় কেমন করে যেন চলে যায়, মানুষ টেরই পায় না। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। 3টে বছর। এই 3 বছরে কত কিছু বদলে গেছে, শুধু একটা জিনিস বদলায়নি। আমি কখনো তাদেরকে তাদের বাবার কথা বলিনি। একদিন অফিস থেকে ফিরে দরজার সামনে একটা খাম দেখতে পেলাম, খুব সুন্দর করে সাজানো, দামি সুগন্ধি লেগে আছে। খামটা হাতে নিয়েই বুকের ভিতরটা ধক করে উঠল, কারণ হাতের লেখাটা আমি চিনে ফেলেছিলাম। এটা রায়হানের লেখা, আমার সাবেক স্বামী। খাম খুলতেই চোখে পড়ল বিয়ের দাওয়াত। রায়হান চৌধুরী ও মেহরিন ইসলাম শুভ বিবাহ অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ। আমার চোখ স্থির হয়ে গেল। আর ভিতরে একটা ছোট্ট কাগজ, যেখানে লেখা, এসো সাদিয়া, একবার এসে দেখে যেও নিজের হাতে কি হারিয়েছো। তোমার জন্য সামনের সারিতে একটা জায়গা রাখা আছে, যাতে সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারো। আমার হাত কেঁপে উঠল। এত বছর পরও মানুষটা একই রকম রয়ে গেছে। ঠিক তখনই পাশের ঘর থেকে ছুটে এলো 3টে ছোট্ট ছোট্ট মানুষ। আম্মু, আম্মু দেখো। আমি ঘুরে তাকালাম। আরহাম, আরিয়ান আর আয়রা দাঁড়িয়ে আছে, তাদের হাতে একটা করে রঙিন কাগজ। 3জন মিলে কষ্ট করে লিখেছে, আমরা তোমাকে অনেক ভালোবাসি আম্মু। কথাগুলো পড়তেই বুকের ভিতরটা নরম হয়ে গেল। এক মুহূর্তে সব রাগ, কষ্ট, অভিমান যেন দূরে সরে গেল। আমি দাওয়াতের কার্ডটার দিকে তাকালাম, তারপর আমার সন্তানদের দিকে। ধীরে ধীরে আমার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আমি নিচু হয়ে আয়রার মাথায় হাত বুলিয়ে বললাম, তোমরা কি কালকে একটা বিয়ে বাড়িতে যাবে? আরিয়ান লাফিয়ে উঠল, সত্যি আম্মু? আমি কই নতুন পাঞ্জাবিটা পরবো? আমি হেসে মাথা নেড়ে বললাম, হ্যাঁ বাবা, তোমরা সবাই সবচেয়ে সুন্দর হয়ে যাবে। সেদিন রাতে অনেক দিন পর আয়নার সামনে দাঁড়ালাম। সাধারণ কিন্তু মার্জিত একটা কালো জামদানি বের করলাম। সন্তানদের পোশাকও গুছিয়ে রাখলাম। তারপর গভীর রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম। হয়তো ভাগ্য অনেক দেরি করে, কিন্তু যখন জবাব দেয় তখন এমনভাবে দেয় যা কেউ কল্পনাও করতে পারে না। পরদিন বিকেলে আমরা পৌঁছালাম বিয়ের অনুষ্ঠানের ভেন্যুতে। চারদিকে আলো ঝলমল করছে, মানুষের হাসি, গল্প, ছবি তোলার ব্যস্ততা। সব কিছু যেন উৎসবের মতন।
কিন্তু আমার কানে কিছুই আসছিল না। আমি শুধু নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। একটা গভীর শ্বাস নিলাম, আরহামের হাত ধরলাম, অন্য হাতে আয়রাকে। আরিয়ান আমার পাশেই হাঁটছিল। তারপর ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করলাম। হলরুমে পা রাখতেই মনে হলো সময় যেন থমকে গেছে। মানুষজন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। শুধু আমার জন্য নয়, বাচ্চাদের জন্যও নয়, কারণ তিনজন শিশুই যেন এক ছাঁচে গড়া। আর সেই মুখের আদলটা উপস্থিত একজন মানুষের সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে যাচ্ছিল, রায়হান। আমরা গিয়ে বসে পড়লাম সেই টেবিলে যেখানে আমার নাম লেখা ছিল, সামনের সারি, মঞ্চের একদম সামনে। আমি তিক্ত একটা হাসি চাপলাম। এখন বুঝতে পারছি কেন সে আমাকে এখানে বসিয়েছে। সে চেয়েছিল আমি তার সুখ, তার নতুন জীবন, তার জয়ের দৃশ্যটা সামনে থেকে দেখি। কিন্তু ভাগ্য সম্ভবত অন্য কিছু লিখে রেখেছিল। কিছুক্ষণ পর থেকেই অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হলো। একজন মহিলা নিচু গলায় বললেন, বাচ্চাগুলোকে দেখেছেন? বর্ষা সাহেবের সঙ্গে কি অদ্ভুত মিল। পাশে বসে আরেকজন বললেন, মিল না, যেন হুবহু কপি। ঠিক তখনই রায়হান অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করছিল। হঠাৎ তার চোখ এসে থামলো আমাদের ওপর। প্রথমে সে আমাকে দেখলো, তারপর আরহামকে, তারপর আরিয়ানকে, শেষে আয়রাকে। মুহূর্তের মধ্যে তার মুখের রং বদলে গেল, ঠোঁটের হাসি মিলিয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কাউকে নয়, নিজের অতীতকে দেখছে। তার পাশে দাঁড়িয়ে থাকা মেহরিন বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রায়হান কোনো উত্তর দিল না। সে শুধু আমাদের দিকেই তাকিয়ে রইল। তারপর দ্রুত পায়ে এগিয়ে এলো, আমাদের সামনে এসে থেমে গেল। কিছুক্ষণ যেন কথাই খুঁজে পেল না। অবশেষে কাঁপা কাঁপা গলায় বলল, ওরা কারা? আমি শান্ত গলায় বললাম, আমার সন্তান। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, কার সন্তান? আমি ভুরু তুললাম। অদ্ভুত প্রশ্ন, বিশেষ করে যখন তুমি তাদের বাবা। মুহূর্তের মধ্যে চারবার নিস্তব্ধ হয়ে গেল। মেহরিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাছাকাছি থাকা কয়েকজন অতিথি ঘুরে তাকালো। রায়হান এক পা পিছিয়ে গেল। তুমি তুমি গর্ভবতী ছিলে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, 3 সন্তানের। তার চোখ বড় হয়ে গেল। আমাকে বলনি কেন? আমার ঠোঁটে মৃদু হাসি ফুটল। তুমি কখনো জানতেই চাওনি। রায়হান কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে শুধু একবার বাচ্চাদের দিকে তাকাচ্ছিল, আর একবার আমার দিকে। মেহরিন এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে কি বলছো তুমি? আমি তার দিকে তাকিয়ে বললাম, মানে মানে যে মানুষটা সবাইকে বলেছিল তার স্ত্রী সন্তান ধারণ করতে পারে না, সেই মানুষেরই 3টে সন্তান আছে। আবার নীরবতা নেমে এলো। হঠাৎ পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, আর সত্যিটা এখানেই শেষ নয়। আমরা সবাই ঘুরে তাকালাম। আমি অবাক হয়ে দেখলাম আমার সেই ডাক্তার আপা দাঁড়িয়ে আছেন। তিনি মেহরিনদের আত্মীয়ের একজন ছিলেন। হালকা হেসে তিনি বললেন, এই ঘটনাটা আমি খুব ভালো করেই মনে রেখেছি। রায়হান বিস্মিত চোখে তার দিকে তাকালো। ডাক্তার আপা ধীরে ধীরে বললেন, সাদিয়ার কোনো সমস্যা কখনোই ছিল না। চারপাশের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। তিনি আবারও বললেন, সেই সময় রিপোর্টে স্পষ্ট ছিল সন্তান হতে দেরি হওয়ার মূল কারণ ছিল স্বামীর শারীরিক সমস্যা। কিন্তু পুরো বিষয়টা যাচাই না করেই দোষটা স্ত্রীর উপর চাপানো হয়েছিল। মুহূর্তের মধ্যে হলরুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল। মেহরিন হতবাক হয়ে রায়হানের দিকে তাকালো। এটা কি সত্যি? রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে কিছু বলল না, আর সেই নীরবতাই সব প্রশ্নের উত্তর হয়ে গেল। মেহরিন ধীরে ধীরে নিজের আংটিটার দিকে তাকালো, তারপর সেটা খুলে টেবিলের ওপর রেখে দিল। তার চোখে ছিল হতাশা আর ক্ষোভ। যে মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় সত্য লুকাতে পারে, তাকে বিশ্বাস করে সংসার করা সম্ভব নয়। কথাগুলো বলে সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগেও যেখানে বিয়ের আনন্দ ছিল, সেখানে এখন শুধু অস্বস্তিকর নীরবতা। রায়হান একা দাঁড়িয়ে রইল। না ছিল তার বিয়ে, না ছিল সেই অহংকার ভরা হাসি, আর না ছিল সেই জয়ের অনুভূতি। সে ধীরে ধীরে বাচ্চাদের দিকে তাকালো। তার চোখ দুটো ভিজে উঠেছে। অনেক কষ্টে বলল, আমি আমি কি ওদের সঙ্গে পরিচিত হতে পারি? আমি নিচু হয়ে আরহাম, আরিয়ান আর আয়রার দিকে তাকালাম। তোমরা কি সালাম করবে? তিনজনই ভদ্রভাবে মাথা নেড়ে সম্মতি দিল। রায়হান হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে জল চিকচিক করছিল। আমি কিছু বললাম না, শুধু ফাঁকা মঞ্চটার দিকে তাকালাম, তারপর আমার সন্তানদের দিকে।
একসময় যে মানুষটা আমাকে ভেঙে দিয়েছিল, আজ সে নিজেই নিজের ভুলের সামনে দাঁড়িয়ে আছে। আর তখনই বুঝলাম, প্রতিশোধের সবচেয়ে সুন্দর রূপ হলো সুখী হয়ে বেঁচে থাকা। বিয়ে ভেঙে যাওয়ার পর অতিথিরা একে একে চলে যেতে শুরু করলো। আমি ভেবেছিলাম এখানেই গল্পটা শেষ, কিন্তু আসলে সেখান থেকেই শুরু হয়েছিল নতুন অধ্যায়। রায়হান অনেকক্ষণ ধরে বাচ্চাদের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সে হারিয়ে যাওয়া 3টে বছর তাদের মুখে খুঁজে ফিরছে। একসময় সে আমার দিকে তাকিয়ে বলল, সাদিয়া, তোমার সঙ্গে কি 5টা মিনিট কথা বলতে পারি? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, 5 মিনিট। বাচ্চাদের আমার এক সহকর্মীর কাছে রেখে আমরা হলরুমের বাইরে বেরিয়ে এলাম। হোটেলের বাগানের রাতের বাতাসটা অদ্ভুত শান্ত লাগছিল। ভিতরের বিশৃঙ্খলার সঙ্গে যেন কোনো মিলই নেই। রায়হান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। আমি কোনো উত্তর দিলাম না। সে আবারও বলল, আমি এতদিন ভেবেছি আমি ঠিক ছিলাম, কিন্তু আজ বুঝলাম আমি কত বড় ভুল করেছি। আমি শান্ত স্বরে বললাম, সত্যিটা বুঝতে পারা ভালো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সে মাথা নিচু করলো, তারপর ধীরে ধীরে বলল, আমি আবার ফিরে আসতে চাই। আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। হাসিটা না ছিল বিদ্রূপ, না ছিল আনন্দ, শুধু ছিল এক রাশ দূরত্ব। কোথায় ফিরতে চাও? সে চুপ করে রইল। আমি বললাম, যে ঘর তুমি নিজেই ভেঙে দিয়েছিলে, নাকি যে সময়গুলো আর কখনো ফিরে আসবে না? রায়হান ধীরে ধীরে বলল, আমি ওদের বাবা। আমি মাথা নেড়ে বললাম, সেটা সত্যি, আর তোমার সেই অধিকার আমি কেড়ে নেব না। তার চোখে এক মুহূর্তের জন্য আশার আলো ফুটল, কিন্তু আমি বাকিটাও বললাম, তুমি ওদের দেখতে পারবে, ওদের জীবনের অংশ হতে পারবে যদি ওরা চায়, কিন্তু আমার জীবনে ফিরে আসার জায়গাটা অনেক আগেই শেষ হয়ে গেছে। প্রথমবারের মতন সে সত্যিটা বুঝতে পারল, সন্তান থাকা মানেই সম্পর্ক বেঁচে থাকে না। কিছু সম্পর্ক একবার ভাঙলে আর জোড়া লাগে না। পরের কয়েক সপ্তাহে রায়হান নিয়মিত বাচ্চাদের সঙ্গে দেখা করতে শুরু করলো। প্রথম দিকে আরহাম সবচেয়ে বেশি দূরত্ব বজায় রাখত। সে প্রায়ই জিজ্ঞেস করত, তুমি আগে কোথায় ছিলে? আর সেই প্রশ্নের কোনো উত্তর রায়হানের কাছে থাকতো না। আরিয়ান একটু সহজ ছিল। দুজন একসঙ্গে খেলাধুলা করতে করতে ধীরে ধীরে কাছাকাছি চলে এলো। আর আয়রা, সে খুব দ্রুত সবার মন জয় করে নেয়। কিন্তু সে রায়হানকে ডাকতো রায়হান আঙ্কেল বলে। প্রতিবার ডাকটা শুনে রায়হান হাসতো, তবুও তার চোখের ভেতর লুকিয়ে থাকতো একটা কষ্ট, কারণ বাবা শব্দটা জোর করে আদায় করা যায় না, ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। এভাবেই কয়েক মাস কেটে গেল। রায়হান সত্যিই চেষ্টা করছিল হারানো সময়টুকু অন্তত কিছুটা ফিরিয়ে আনার। কিন্তু একদিন অফিস থেকে বাসায় ফিরে আমি এমন একটা দৃশ্য দেখলাম যেটা থেকে নিজেই থমকে গেলাম। ড্রয়িং রুমে বাচ্চারা হাসছে, তাদের সঙ্গে একজন অপরিচিত ভদ্রলোক বসে আছেন। সুন্দর ব্যবহার, পরিপাটি পোশাক। তিনি ধৈর্য ধরে আরিয়ানের গণিতের অঙ্ক বুঝিয়ে দিচ্ছেন। আমি ভিতরে ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন। ঠিক তখন রান্নাঘর থেকে আমার প্রতিবেশী আপা হাসতে হাসতে বেরিয়ে এলেন আর বললেন, ও তুমি চলে এসেছো, ওনাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। উনি ডক্টর ওমর ফারুক, কাছের বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক। আমি ভদ্রভাবে সালাম দিলাম। ভদ্রলোক মুচকি হেসে জবাব দিলেন, সেদিনের পরিচয়টা খুব সাধারণ ছিল, কিন্তু তখনও জানতাম না সেই সাধারণ পরিচয়ই আমার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়ে যাবে। ওমর ধীরে ধীরে আমাদের জীবনের পরিচিত একজন মানুষ হয়ে উঠলেন। প্রথমে তিনি শুধু প্রতিবেশী ছিলেন, মাঝে মধ্যে বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করতেন, কোনো প্রয়োজনে খোঁজখবর নিতেন, এর বেশি কিছু না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কথাবার্তা বাড়তে লাগলো। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, তিনি কখনো আমার অতীত নিয়ে কৌতূহল দেখাননি, আমার ভাঙা সংসার কিংবা রায়হানের কথাও জানতে চাননি। বরং তিনি জানতে চেয়েছিলেন আমি এখন কে, আমি কি পছন্দ করি, কি স্বপ্ন দেখি, কি নিয়ে বাঁচতে চাই। আর এই ছোট্ট পার্থক্যটাই আমার কাছে অনেক বড় হয়ে উঠেছিল। এক শুক্রবার বিকেলে আমরা সবাই মিলে সমুদ্র সৈকতে গিয়েছিলাম। আরিয়ান দৌড়ে দৌড়ে ফুটবল খেলছিল, আয়রা বালু নিয়ে ছোট্ট একটা ঘর বানাচ্ছিল, আর হাম ওমরের পাশে বসে মহাকাশ আর গ্রহ নক্ষত্র নিয়ে গল্প করছিল। আমি দূর থেকে তাদের দেখছিলাম। বহু বছর পর বুকের ভিতর এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ শুনলাম। ঘুরে দেখি রায়হান। সেদিন তার বাচ্চাদের সঙ্গে দেখা করার দিন ছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখলো, তারপর শান্ত গলায় বলল, ওরা অনেক সুখে আছে তাই না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। হ্যাঁ, অনেক।
সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওমর সাহেবকে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার কণ্ঠে কোনো হিংসা ছিল না, কোনো বিদ্বেষ ছিল না। রায়হান মৃদু হেসে বলল, একসময় ভাবতাম পুরুষ হওয়া মানেই নিজের ইচ্ছে অন্যের ওপর চাপিয়ে দেওয়া। তারপর তিক্ত হেসে যোগ করল, এখন বুঝি পুরুষ হওয়া মানে যারা ভালোবাসে তাদের আগলে রাখা। আমি কোনো উত্তর দিলাম না, কারণ কিছু উপলব্ধি সময় মতন এলেই মূল্যবান হয়, অনেক দেরিতে এলে শুধু দীর্ঘশ্বাস হয়ে থাকে। এর কয়েক মাস পর ওমর বাচ্চাদের সঙ্গে একা কথা বলতে চাইলেন। তিনি বলেছিলেন, তোমাদের মতামত ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না। সেদিন সন্ধ্যায় বাচ্চারা বাসায় ফিরলে আমি মুচকি হেসে জিজ্ঞেস করলাম, কি কথা হলো? আরিয়ান সবার আগে বলে উঠল, আমি রাজি। আয়রাও দুই হাত তুলে বলল, আমিও। আমি হেসে আরহামের দিকে তাকালাম। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, উনি যদি তোমাকে আরও বেশি হাসাতে পারে তাহলে আমারও কোনো আপত্তি নেই। সেই রাতে আমি কেঁদেছিলাম, দুঃখে নয়, অনেক দিন পর পাওয়া এক গভীর স্বস্তিতে। কারণ জীবন যেন অবশেষে আমাকে ফিরিয়ে দিতে শুরু করেছে যা এক সময় কেড়ে নিয়েছিল। 1 বছর পর ছোট্ট একটা বিয়ের আয়োজন হলো, সমুদ্রের ধারে, খুব সাধারণভাবে, খুব শান্ত। কোনো জাঁকজমক নেই, কোনো প্রদর্শন নেই, কাউকে কিছু দেখানোরও চেষ্টা নেই। শুধু আপন মানুষগুলো ছিল। আরিয়ান জেদ করে আংটি রাখার দায়িত্ব নিয়েছিল, কিন্তু স্বভাব মতো দৌড়াতে গিয়ে একটা আংটি বালুর মধ্যে ফেলে দিল। তারপর প্রায় আধ ঘন্টা সবাই মিলে সেটা খুঁজতে খুঁজতে হেসে গড়াগড়ি খেলাম। আয়রা সাদা ছোট্ট ফ্রক পরে সবার কাছে দাবি করে বেড়াচ্ছিল, আসল কোণে কিন্তু আমি। আরহাম পুরো অনুষ্ঠান জুড়ে আমার পাশে ছিল, যেন নীরব এক অভিভাবক। অনুষ্ঠানের শেষ দিকে দূরে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখতে পেলাম, রায়হান। সে এগিয়ে এসে ওমরের সঙ্গে করমর্দন করলো, তারপর বলল, ওদের খেয়াল রাখবেন। ওমর বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, নিজের সন্তানের মতোই রাখবো। রায়হান মাথা নেড়ে বাচ্চাদের দিকে তাকালো, তারপর মৃদু হাসলো। সেই হাসির মধ্যেও তৃপ্তি ছিল, আবার আফসোসও ছিল। তোমরা সবাই মিলে তোমাদের মায়ের খেয়াল রাখবে। 3জন একসঙ্গে আমার দিকে দৌড়ে এলো। আমি তাদের শক্ত করে জড়িয়ে ধরলাম। সেদিন একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছিলাম, জীবন সবসময় হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দেয় না, কিন্তু কখনো কখনো তার চেয়েও সুন্দর কিছু জিনিস উপহার দেয়। 2 বছর কেটে গেল, আমাদের জীবন ধীরে ধীরে স্থির হয়ে উঠল। ওমর শুধু কথায় নয়, কাজে একজন বাবা হয়ে উঠেছিলেন। রাতে কেউ অসুস্থ হলেও তিনি সবার আগে জেগে উঠতেন। স্কুলের অনুষ্ঠানে তিনিই সবার আগে উপস্থিত থাকতেন। বাচ্চাদের ছোট বড় সাফল্যে তিনিই সবচেয়ে বেশি আনন্দ পেতেন। একদিন অফিস থেকে ফিরে দেখি বাসাটা অস্বাভাবিক রকম শান্ত। আমি ডাক দিলাম, আরহাম, আরিয়ান, আয়রা। কেউ কোনো উত্তর দিল না। ঠিক তখনই বারান্দার দিক থেকে হইচই আর হাসির শব্দ ভেসে এলো। আমি দ্রুত সেখানে গেলাম, গিয়ে দেখি ওমর আর 3জন দাঁড়িয়ে আছে। তাদের হাতে বড় একটা ব্যানার, সেখানে লেখা, অভিনন্দন আম্মু। আমি বিস্মিত হয়ে বললাম, কিসের অভিনন্দন? ওমর হাসতে হাসতে একটা খাম এগিয়ে দিলেন। খাম খুলতেই অবাক হয়ে গেলাম। নতুন একটা ফ্ল্যাটের কাগজ, আগের বাসার চেয়ে অনেক বড়, অনেক সুন্দর। আমি কিছু বলতেই পারছিলাম না। ওমর আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এত বছর ধরে শুধুই দিয়েছো, এবার আমাদের পালা। আরিয়ান গর্বিত গলায় বলল, আমাদের আম্মু সবচেয়ে বেশি শক্তিশালী। আয়রা এসে জড়িয়ে ধরে বলল, আর সবচেয়ে ভালো। আরহাম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু, তুমিই আমাদের শিখিয়েছো মানুষকে তার হারানো জিনিস দিয়ে বিচার করা যায় না, সে হারানোর পর কি গড়েছে সেটাই বিচার করা উচিত। আমার চোখ ভিজে উঠল। ওমরও বিস্মিত হয়ে তার দিকে তাকালেন। তারপর সে হেসে বললেন, আমাদের ছোট্ট দার্শনিকটা বড় হয়ে গেছে। দিন গড়িয়ে বছর হলো, বাচ্চারাও বড় হয়ে উঠল। প্রত্যেকের নিজস্ব স্বপ্ন তৈরি হলো, নিজস্ব পথ তৈরি হলো, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি। প্রতিদিন অন্তত একবার সবাই একসঙ্গে বসে গল্প করতাম, হাসতো, পূর্ণ স্মৃতি নিয়ে মজা করতো। এক সন্ধ্যায় সবাইকে দেখে হঠাৎ বহু বছর আগের সেই বিয়ের রাতটার কথা মনে গেল, যেদিন আমি ভেবেছিলাম ভাগ্য হয়তো আমার হয়ে প্রতিশোধ নিচ্ছে। কিন্তু আজ বুঝি সেটা প্রতিশোধ ছিল না, সেটা ছিল নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার পথ, ভালোবাসা, সম্মান আর সত্যিকারের পরিবারের পথ, যেখানে কেউ কাউকে হারানোর জন্য নয়,
আগলে রাখার জন্য পাশে থাকে। সেখানেই শেষ হয়েছিল আমার কষ্টের গল্প, আর শুরু হয়েছিল শান্তির গল্প। বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায়। মানুষ বদলায়, সময় বদলায়, জীবনের অগ্রাধিকারও বদলায়, কিন্তু কিছু অনুভূতি কখনো পুরনো হয় না। সেদিন বিকেলে বারান্দায় বসে চা খাচ্ছিলাম আমি। সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছিল। দূরে বাচ্চাদের খেলার শব্দ ভেসে আসছিল। আমার চুলে পাক ধরেছে অনেক আগেই, মুখের চামড়াতেও সময়ের ছাপ স্পষ্ট। তবুও ভিতরের শান্তিটা আগের চেয়ে অনেক বেশি। হঠাৎ আরহাম এসে বসলো আমার পাশে। এখন সে দেশের একজন পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ। নিজের সংসার, নিজের সন্তান সবই আছে। তবুও কোনো গুরুত্বপূর্ণ কথা বলার থাকলে এখনও আমার কাছেই আসে। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সে বলল, আম্মু, তোমার কি কখনো কোনো কিছু নিয়ে আফসোস হয়? আমি প্রশ্নটা শুনে মৃদু হাসলাম। তারপর বললাম, হয়। সে অবাক হয়ে তাকালো। কিসের আফসোস? আমি দূরের আকাশের দিকে তাকিয়ে বললাম, একসময় অনেকটা সময় নষ্ট করেছি মানুষের কাছে নিজের মূল্য প্রমাণ করতে গিয়ে। আরহাম চুপ করে শুনছিল। আমি বললাম, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়। আর মানুষকে নিজের মূল্য বোঝাতে নয়, নিজের মূল্য নিজেকে বুঝতে হয়। সে মাথা নেড়ে সম্মতি দিল। তারপর আবার জিজ্ঞেস করলো, যদি সময়টা আবার ফিরে পেতে তাহলে কিছু কি বদলাতে? আমি কিছুক্ষণ নীরব রইলাম। তারপর শান্ত গলায় বললাম, না। ডিভোর্সের ঘটনাটাও না। আমার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। যদি সেদিন সেই ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো আজকের আমি হয়ে উঠতাম না। ঠিক তখনই আমার ছোট্ট এক নাতি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। বয়স 7-8 বছরের বেশি হবে না। সে নিষ্পাপ চোখে জিজ্ঞেস করলো, নানু, আমাদের দাদু রায়হান কি খুব খারাপ ছিলেন? আরহাম হেসে ফেললেন। আমি নাতিটার মাথায় হাত বুলিয়ে দিলাম, না বাবা, খারাপ মানুষ ছিলেন না। তাহলে? আমি একটু ভেবে বললাম, তিনি ভুল করেছিলেন। তারপর? তারপর তিনি নিজের ভুলটা বুঝেছিলেন। ছেলেটা কিছুক্ষণ চিন্তা করে বলল, তাহলে মানুষ বদলাতে পারে? আমি হাসলাম, অবশ্যই পারে। তুমিও কি বদলেছিলে? প্রশ্নটা শুনে দেওয়ালে টাঙানো ছবিগুলোর দিকে তাকালাম। একটাতে আরহাম, একটাতে আরিয়ান, একটাতে আয়রা, আর অনেক ছবিতে নাতি নাতনিরা। এক কোণে একটা পুরনো ছবি। আমি ছোট্ট ছোট্ট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়েছি। জীবনের সবচেয়ে কঠিন সময়ের ছবি, আর সবচেয়ে সুন্দর সময়ও। আমি মৃদু হেসে বললাম, সবচেয়ে বেশি বদলেছি আমি। সেদিন রাতে পুরো পরিবার একসঙ্গে ডাইনিং টেবিলে বসেছিল। হাসি, আড্ডা, পুরনো গল্প, নতুন স্মৃতি, সাধারণ কিছু মুহূর্ত। কিন্তু আমার কাছে সেগুলোই ছিল জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম, সুখ আসে না কাউকে কিছু প্রমাণ করে, সুখ আসে নিজের মানুষদের নিয়ে বাঁচতে পারার মধ্যে। আর সবার মুখের দিকে তাকিয়ে আমি ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করলাম সেই কঠিন দিনগুলোর জন্য, যেগুলো একসময় জীবনের শেষ ভেবেছিলাম, অথচ সেগুলোই ছিল নতুন শুরুর দরজা। আরও কয়েক বছর কেটে গেল। আমার বয়স তখন 70 পেরিয়েছে। এক শীতের দিনে আমি সবাইকে বাড়িতে ডাকলাম। আরহাম এলো তার পরিবার নিয়ে, আরিয়ান এলো হাতে বড় বড় মিষ্টির প্যাকেট নিয়ে, আয়রা এলো তার স্বামী আর সন্তানদের নিয়ে। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়া বড় নাতি নাতনিরাও সেদিনে উপস্থিত হয়েছিল। সবাই অবাক হয়েছিল, কারণ আমি সবাইকে একসঙ্গে ডাকলাম। আমি বললাম, তোমাদের কিছু দেখানোর আছে। তারপর আলমারির ভিতর থেকে একটা পুরনো কাঠের বাক্স বের করলাম। বাক্সটা খুলতেই সবাই অবাক হয়ে গেল। ভিতরে কিছু পুরনো জিনিস, আমার গর্ভধারণের সেই রিপোর্ট, 3 সন্তানের জন্মের পর তোলা প্রথম ছবি, ছোট্ট বাসা ভাড়ার রসিদ, আর আমাদের প্রথম পারিবারিক ছবি। সবাই বিস্মিত হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, জানো কেন এগুলো এত যত্ন করে রেখেছি? কেউ উত্তর দিতে পারল না। আমি ধীরে ধীরে বললাম, কারণ এই প্রতিটা জিনিস এমন একটা সময় স্মৃতি যখন আমি ভেবেছিলাম আর পারবো না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমি আবারও বললাম, কিন্তু ওপরবেলা তখনও আমার জন্য আরো সুন্দর কিছু লিখে রেখেছিলেন। কিছু চোখ ভিজে উঠল। আমি মৃদু হেসে বললাম, একটা কথা সব সময় মনে রাখবে, জীবনে যখন খুব অন্ধকার সময় নেমে আসবে তখন ভেবো না সব শেষ। কারণ অনেক সময় যেটাকে আমরা শেষ ভাবি সেখান থেকেই নতুন গল্প শুরু হয়। কথাগুলো শেষ হতেই আয়রা এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আরহাম, তারপর আরিয়ান।
এক এক করে সবাই। মুহূর্তের মধ্যে পুরো ঘরটা ভালোবাসার এক বিশাল আলিঙ্গনে ভরে গেল। আর তখন বুঝলাম পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সে নয় যার সবচেয়ে বেশি সম্পদ আছে, সবচেয়ে ধনী মানুষ তো সে যার চারপাশে এতগুলো ভালোবাসার মানুষ থাকে। কয়েকদিন পরের এক বিকেলে আমি বাড়ির বাগানে বসেছিলাম, নাতি নাতনিরা খেলছিল। হঠাৎ ছোট্ট মারিয়াম এসে আমার পাশে বসলো। নানু, একটা গল্প বলো। আমি হেসে বললাম, কোন গল্প? সে বলল, তোমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। চারপাশে সব নাতি নাতনি জড়ো হয়ে গেল। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, এক যে ছিল নারী, সে একদিন ভেবেছিল তার জীবন শেষ হয়ে গেছে। সবাই তখন খুব মন দিয়ে শুনছিল। মারিয়াম জিজ্ঞেস করলো, তারপর? আমি হাসলাম। তারপর সে আবিষ্কার করলো তার জীবন আসলে তখনও শুরুই হয়নি। মারিয়াম খুশি হয়ে বলল, খুব সুন্দর গল্প। আমি মৃদু হেসে বললাম, সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এটা সত্যি গল্প। ঠিক তখনই আরিয়ান বাইরে থেকে ডাক দিল, সবাই তাড়াতাড়ি আসো, আজকে বার্ষিক পারিবারিক ছবি তোলা হবে। সবাই বাগানে জড়ো হলো। ছেলে মেয়ে, নাতি নাতনি, জামাই, পুত্রবধূ, হাসি আর আনন্দে ভরা এক বিশাল পরিবার। ফটোগ্রাফার ক্যামেরা ঠিক করলেন, সবাই হাসুন। ছবি তোলার ঠিক আগের মুহূর্তে আমি চারপাশের মুখগুলোর দিকে তাকালাম, আর মনে পড়ল বহু বছর আগের সেই দিনের কথা, যেদিন ডিভোর্সের কাগজ হাতে নিয়ে আমি ভেবেছিলাম আমার সব কিছু শেষ। যদি সেই দিনের আমি আজকের দৃশ্যটা দেখতে পেতাম, তাহলে হয়তো বিশ্বাসই করতো না এত সুখ তার জন্য অপেক্ষা করছি। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। একটা মুহূর্ত ছবির মধ্যে আটকে গেল। একজন একাকী মায়ের গল্প, তিনটে শিশুকে নিয়ে শুরু হওয়া এক জীবনের গল্প। যে গল্প প্রতিশোধের ছিল না, ছিল না হারানোরও। সেটা ছিল সাহসের গল্প, ধৈর্যের গল্প, ক্ষমার গল্প, আর সবচেয়ে বেশি ভালোবাসার গল্প। সমাপ্ত। গল্প নীল কুয়াশা, লেখক গল্পঘর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটি মন্তব্য করে যাবেন। আরও নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।